নমস্কার। উইল অন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার। আচ্ছা, নেটওয়েব টেকনোলজিস নামটা কি কানে আসছে আজকাল? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর হাই পারফরম্যান্স কম্পিউটিংয়ের জগতে বেশ শোরগোল ফেলেছে কোম্পানিটা। হ্যাঁ, অবশ্যই। নেটওয়েব নিয়ে চর্চা তো হচ্ছেই, বিশেষ করে ওদের সাম্প্রতিক কার্যকলাপের জন্য। একদম। সম্প্রতি বেশ কিছু বড় অর্ডার পেয়েছে, ফিনান্সিয়াল রেজাল্টসও বেশ চোখে পড়ার মতো। আজকের আলোচনায় আমরা এই নেটওয়েব টেকনোলজিসের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, নেটওয়েব টেকনোলজিস অবশ্যই আলোচনার কেন্দ্রে রয়েছে। এআই এবং সার্ভার টেকনোলজির ক্ষেত্রে তাদের পদক্ষেপগুলো বাজারের নজর কেড়েছে। আজকের আলোচনাটা এই কোম্পানির বর্তমান অবস্থা আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে একটা স্পষ্ট ধারণা দিতে পারে। আর শুরুতে একটা কথা বলে রাখি, আমরা জানি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করাটা কতটা সময় সাপেক্ষ। ফিনান্সিয়াল ফাইলিংসের পাহাড় থেকে সঠিক খবরটা ছেকে তোলা সহজ কাজ নয়। ঠিক, প্রচুর নয়েজ থাকে। তাই উইল অন ইনভেস্টিংয়ে আমরা চেষ্টা করেছি শত শত ফাইলিংস ঘেটে শুধুমাত্র পজিটিভ কর্পোরেট অ্যানাউন্সমেন্টসগুলো আপনাদের জন্য তুলে আনতে, যাতে ইনভেস্টমেন্ট জার্নিতে যেটুকু দরকার সেটুকুই আপনাদের কাছে পৌঁছায়, অপ্রয়োজনীয় তথ্যের ভিড় এড়িয়ে। এই কাজটায় সত্যি সময় এবং প্রচেষ্টা লাগে। একদম ঠিক বলেছেন। তথ্যের এই যুগে আসল সংকেতটা খুঁজে পাওয়াটাই কঠিন। আমাদের লক্ষ্য থাকে সেই কাজটা একটু সহজ করে দেওয়া। তাই আমাদের এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য আর প্রতিদিন এই ধরনের ভ্যালুয়েবল আপডেটস পাওয়ার জন্য অবশ্যই উইল অন ইনভেস্টিং চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আপনাদের সাপোর্টটা আমাদের জন্য খুব জরুরি। চলুন এবার নেটওয়েব টেকনোলজিসের সাম্প্রতিক কার্যাবলীর গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত বিষয়, তাদের পাওয়া বড় অর্ডারগুলো নিয়ে। হ্যাঁ, কোম্পানির বৃদ্ধির গতিপথ বুঝতে তাদের অর্ডার বুক বিশ্লেষণ করাটা খুব জরুরি। নেটওয়েব এক্ষেত্রে সম্প্রতি দুটো বেশ বড় মাপের অর্ডার পেয়েছে। তাই নাকি? প্রথমটা সেপ্টেম্বর 3, 2025-এ ঘোষণা করা হয়েছে প্রায় RS 1734 কোটি মূল্যের একটা বিশাল পারচেজ অর্ডার। 1734 কোটি, RS 1734 ক্রোর্স। অঙ্কটা নিঃসন্দেহে বিশাল। কিসের জন্য এই অর্ডার? আর এর তাৎপর্য কি শুধু এই বিরাট অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ? না, না, শুধু অঙ্কের ব্যাপার নয়। এই অর্ডারটা ভারতের নিজস্ব এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য প্রয়োজনীয় সার্ভার সরবরাহের। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্ডিয়া এআই মিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ও, ইন্ডিয়া এআই মিশন। হ্যাঁ, এর তাৎপর্য শুধু আর্থিক নয়, কৌশলগত দিক থেকেও অনেক বেশি। এর মানে হলো নেটওয়েব দেশের এআই ইকোসিস্টেম তৈরিতে সরাসরি ভূমিকা নিচ্ছে এবং সরকারের একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে উঠে আসছে। বাহ! আর এই অর্ডারটি 2027 অর্থবর্ষের প্রথমার্ধের ফার্স্ট হাফ অফ FY 2027-এর মধ্যে এক্সিকিউট করার কথা। এটা প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী এবং জটিল প্রজেক্ট ডেলিভারি করার ক্ষেত্রে কোম্পানির উপর আস্থা রাখা হচ্ছে। তার মানে এটা শুধু একটা বাণিজ্যিক চুক্তি নয়, বরং দেশের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে কোম্পানির নাম জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ইন্ডিয়া এআই মিশনের অংশ হওয়াটা ভবিষ্যতে আরও সুযোগ খুলে দিতে পারে কি? অবশ্যই পারে। এই ধরনের জাতীয় স্তরের প্রকল্পে যুক্ত থাকাটা কোম্পানির ক্রেডিবিলিটি অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ, তা তো বটেই। এটা ভবিষ্যতে অন্যান্য সরকারি বা বড় বেসরকারি প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে। আর দ্বিতীয় যে অর্ডারটার কথা বলছিলাম সেটাও বেশ উল্লেখযোগ্য। বলুন। সেপ্টেম্বর 19, 2025-এ কোম্পানি প্রায় 450 কোটি টাকার মূল্যের আরও একটি অর্ডার পেয়েছে চাইরন এআই জিপিইউ অ্যাক্সিলারেটেড সিস্টেম সরবরাহের জন্য। চাইরন এআই জিপিইউ অ্যাক্সিলারেটেড সিস্টেমস, এই সিস্টেমগুলো ঠিক কিসের জন্য ব্যবহৃত হয় একটু বুঝিয়ে বলবেন? আর এই অর্ডারটার গুরুত্ব কেমন? হ্যাঁ, বলছি। এই সিস্টেমগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে জটিল এআই মডেল ট্রেনিং এবং হাই পারফরম্যান্স কম্পিউটিং বা HPC কাজের জন্য। যেখানে অনেক পরিমাণ ডেটা প্রসেসিং আর গণনার প্রয়োজন হয়, যা সাধারণ কম্পিউটারে সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, খুব পাওয়ারফুল সিস্টেমস। একদম। এই RS 450 ক্রোর্সের অর্ডারটি 2025-26 অর্থবর্ষের শেষের মধ্যে এক্সিকিউট করতে হবে। দুটো অর্ডার মিলিয়ে প্রায় 2200 কোটি টাকার কাছাকাছি নতুন ব্যবসা। প্রায় 2200 কোটি টাকার নতুন অর্ডার। এটা অর্ডার বুককে তো শক্তিশালী করছেই, পাশাপাশি এআই এবং HPCর মতো অতি বিশেষায়িত ক্ষেত্রে তাদের প্রযুক্তিগত সক্ষমতাও প্রমাণ করছে। তোষ না। এই অর্ডারগুলো শুধু সংখ্যা নয়,
এগুলো মার্কেটের নেটওয়ার্কের প্রযুক্তিগত লিডারশিপ এবং প্রজেক্ট এক্সিকিউশন ক্ষমতার প্রতি আস্থার প্রতিফলন। এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পজিশনিং। বেশ, এই যে বড় বড় অর্ডার আসছে, এর প্রভাব কি কোম্পানির আর্থিক ফলাফলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে? চলুন তাদের সাম্প্রতিক ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সের দিকে একটু নজর দেয়া যাক। ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 এর রেজাল্ট কেমন ছিল? হ্যাঁ, প্রভাবটা বেশ স্পষ্ট। FY 2025 এর রেজাল্ট, যা মে 3, 2025-এ ঘোষণা করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে রেকর্ড ইনকাম হয়েছে 11,584 মিলিয়ন INR, মানে প্রায় 1218 কোটি টাকা। লাভ ছিল 1,145 মিলিয়ন INR, মানে প্রায় 114.5 কোটি টাকা। রেকর্ড ইনকাম এবং রেকর্ড PAT পরিসংখ্যানগুলো চিত্তাকর্ষক। কিন্তু এই বৃদ্ধিটা কি মূলত টপ লাইনে সীমাবদ্ধ, নাকি প্রফিটেবিলিটিতেও উন্নতি দেখা গেছে? Q4 FY 25 এর মার্জিন কেমন ছিল? না, শুধু টপ লাইন নয়, প্রফিটেবিলিটিও বেশ ভালো ছিল। Q4 FY 25-এ ইয়ার ওভার ইয়ার ইনকাম বৃদ্ধি ছিল 55.9%। ওই কোয়ার্টারের রেভিনিউ ছিল 4,146.5 মিলিয়ন INR, প্রায় 414 কোটি টাকা। প্রায় 56% গ্রোথ। হ্যাঁ, অপারেশনাল এফিসিয়েন্সির একটা ভালো ইন্ডিকেটর হলো ইভিডা মার্জিন, যা ছিল 14.4%। আর নেট প্রফিটেবিলিটি দেখায় যে PAT মার্জিন, সেটা ছিল 10.3%। এই মার্জিনগুলো সেক্টরের নিরিখে বেশ স্বাস্থ্যকর বলা যায়। 14.4% ইভিডা আর 10.3% PAT মার্জিন, হ্যাঁ বেশ ভালো। এই ফাইন্যান্সিয়াল রেজাল্টস প্রকাশের পর কোম্পানি বিনিয়োগকারীদের সাথে কিভাবে যোগাযোগ রেখেছিল? কোনো আর্নিংস কল বা প্রেজেন্টেশন হয়েছিল? হ্যাঁ, কোম্পানি এ বিষয়ে যথেষ্ট স্বচ্ছতা দেখিয়েছে। মে 5 তারিখে আর্নিংস কল আয়োজন করা হয়, যা রেকর্ডিং, এবং মে 8 তারিখে ট্রান্সক্রিপ্ট ওয়েবসাইটে উপলব্ধ করা হয়েছে। ইনভেস্টর প্রেজেন্টেশন রেজাল্টের দিনই, অর্থাৎ মে 3 তারিখে প্রকাশিত হয়। বিনিয়োগকারীদের জন্য এই ধরনের নিয়মিত কমিউনিকেশন খুব জরুরি, যা ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই বিষয়গুলোর ওপর নজর রাখে। ঠিক, এটা বিনিয়োগকারীদের জানার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। FY 25 তো গেল, নতুন অর্থবছর FY 26 এর প্রথম দুটো কোয়ার্টারের ফলাফলও এসে গেছে। Q1 FY 26, মানে এপ্রিল-জুন 2025 কেমন ছিল? Q1 FY 26-এর ফলাফলও বেশ উৎসাহব্যঞ্জক ছিল, যা জুলাই 31, 2025-এ ঘোষিত হয়। রেভিনিউ ছিল 3,012.1 মিলিয়ন INR, মানে প্রায় 301 কোটি টাকা। আচ্ছা। PAT মার্জিন 10.1% ছিল, যা পূর্ববর্তী কোয়ার্টারের কাছাকাছি, মানে মার্জিন স্ট্যাবিলিটি দেখা যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ মেট্রিক হল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা ROCE। ROCE, হ্যাঁ। অর্থাৎ কোম্পানি তার বিনিয়োগ করা পুঁজির ওপর কেমন রিটার্ন জেনারেট করছে তার একটা মাপকাঠি। সেটা ছিল 30.6%। এটা বেশ শক্তিশালী অঙ্ক, যা ক্যাপিটাল এফিসিয়েন্সি নির্দেশ করে। 30.6% ROCE, খুবই ভালো। আর Q1 FY 26 এর PAT গ্রোথ নিয়ে একটা চমকপ্রদ তথ্য ছিল না? গত বছরের তুলনায় বৃদ্ধিটা কেমন ছিল? ঠিক ধরেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল Q1 FY 26-এর PAT গত বছরের একই কোয়ার্টারের তুলনায় 100% বৃদ্ধি পেয়েছে। ডাবল 100% গ্রোথ? হ্যাঁ, মানে প্রফিট সরাসরি দ্বিগুণ হয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। এটা প্রমাণ করে যে কোম্পানি শুধু আয় বাড়ছে না, লাভ বৃদ্ধির হার তার চেয়েও বেশি। অসাধারণ। এই কোয়ার্টারের রেজাল্ট নিয়ে অগস্ট 1 তারিখে আর্নিংস কল আয়োজন করা হয়েছিল, এবং এর রেকর্ডিং ও ইনভেস্টর প্রেজেন্টেশন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। 100% YOY PAT গ্রোথ সত্যি খুব শক্তিশালী পারফরম্যান্স। এই ধারাবাহিকতা কি Q2 FY 26, মানে জুলাই-সেপ্টেম্বর 2025-এর রেজাল্টে বজায় ছিল, যেটা সম্প্রতি নভেম্বর 1, 2025-এ ঘোষণা করা হয়েছে? Q2 FY 26-ও এই গ্রোথ মোমেন্টাম ধরে রেখেছে। অপারেটিং ইনকাম ছিল 3,037.2 মিলিয়ন টাকা, প্রায় 303.7 কোটি টাকা, যা ইয়ার ওভার ইয়ার বা YOY 21% বৃদ্ধি। 21%? হ্যাঁ, অপারেটিং ইবিডা, অর্থাৎ ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডিপ্রিসিয়েশন এবং অ্যামর্টাইজেশন বাদ দেওয়ার আগের অপারেটিং প্রফিট ছিল 454.6 মিলিয়ন টাকা, প্রায় 45.5 কোটি টাকা, যা YOY 25.1% বৃদ্ধি পেয়েছে। EBITDA গ্রোথটা ইনকাম গ্রোথের চেয়ে একটু বেশি। ঠিক, এখানে লক্ষ্য করার মতো বিষয় হল ইবিডা বৃদ্ধির হার ইনকাম বৃদ্ধির হারের চেয়ে সামান্য বেশি, যা অপারেশনাল এফিসিয়েন্সি বা মার্জিন ইমপ্রুভমেন্টের ইঙ্গিত দেয়। ইন্টারেস্টিং। আর PAT মার্জিন, সেটা কি স্টেবল ছিল? হ্যাঁ, Q2-তে PAT মার্জিন ছিল 10.3%,
যা Q1-এর 10.1% এবং FY25 Q4-এর 10.3%-এর সাথে সঙ্গতিপূর্ণ। ডাবল ডিজিট PAT মার্জিন ধরে রাখাটা একটা ভালো লক্ষণ। Q2 রেজাল্টের একটা ডেটা বেশ ইন্টারেস্টিং শুনছিলাম, নেট ডেট। সেপ্টেম্বর 30, 2025 অনুযায়ী কোম্পানির নেট ডেট নাকি নেগেটিভ 2,379.8 মিলিয়ন টাকা, মানে প্রায় 348 কোটি টাকার নেগেটিভ নেট ডেট। এর অর্থ কি দাঁড়ায়? হ্যাঁ, নেগেটিভ নেট ডেট মানে হলো কোম্পানির কাছে তার মোট ঋণের বা ডেটের চেয়ে বেশি পরিমাণে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্স রয়েছে। মানে হাতে ক্যাশ বেশি। একদম। সহজ কথায় কোম্পানি কার্যত ঋণমুক্ত বা ডেট ফ্রি এবং তাদের হাতে উদ্বৃত্ত নগদ টাকা আছে। এটা একটা অত্যন্ত শক্তিশালী ব্যালেন্স শিট নির্দেশ করে। এর সুবিধা কি? সুবিধা হলো কোম্পানির ওপর সুদের বোঝা কম থাকে এবং ভবিষ্যতে ব্যবসার সম্প্রসারণ বা কোনো অ্যাকুইজিশনের জন্য ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে। বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এটা খুবই স্বস্তিদায়ক একটা পরিস্থিতি। সত্যি তাই, শক্তিশালী ব্যালেন্স শিট মানে ঝুঁকি কম। আর Q2 রেজাল্ট নিয়েও নিশ্চয়ই কমিউনিকেশন ঠিকঠাক ছিল? হ্যাঁ, একই রকম স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। বোর্ড মিটিং এবং রেজাল্ট ঘোষণা হয় নভেম্বর 1 তারিখে, ফাইন্যান্সিয়াল রেজাল্টস পাবলিশ হয় নভেম্বর 2 তারিখে, আর্নিংস প্রেজেন্টেশন নভেম্বর 1 তারিখে এবং আর্নিংস কল অডিও নভেম্বর 3 তারিখে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই নিয়মিত আপডেটগুলো বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সাহায্য করে। ফিনান্সিয়াল পারফরম্যান্স এবং ব্যালেন্স শিট তো বেশ শক্তিশালী দেখাচ্ছে। এবার কোম্পানির ক্রেডিট রেটিংয়ের দিকে তাকানো যাক। এখানে কি কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এখানেও একটা পজিটিভ ডেভেলপমেন্ট আছে। জুন 2025-এ ক্রিসিল, দেশের অন্যতম প্রধান ক্রেডিট রেটিং এজেন্সি, নেটওয়েবের ক্রেডিট রেটিং আপগ্রেড করেছে। ও, রেটিং আপগ্রেড? হ্যাঁ, লং টার্ম রেটিং ক্রিসিল স্টেবল থেকে উন্নত হয়ে ক্রিসিল এ স্টেবল হয়েছে, আর শর্ট টার্ম রেটিং ক্রিসিল A2+ থেকে উন্নত হয়ে ক্রিসিল A1 হয়েছে। এই আপগ্রেডটি RS 124.31 crore মূল্যের ব্যাংক লোন ফ্যাসিলিটিজের জন্য প্রযোজ্য ছিল। রেটিং আপগ্রেড এর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল তাৎপর্য কি কোম্পানির জন্য? এটা কি শুধু একটা ভালো তকমা, নাকি এর কোনো আর্থিক সুবিধাও আছে? এর অবশ্যই আর্থিক সুবিধা আছে। ক্রেডিট রেটিং আপগ্রেড কোম্পানির ঋণ পরিশোধের ক্ষমতা এবং আর্থিক স্বাস্থ্যের উন্নতির প্রতি রেটিং এজেন্সির আস্থা বাড়ার প্রমাণ। আচ্ছা। এর ফলে ভবিষ্যতে কোম্পানির ঋণ নেওয়ার খরচ বা কস্ট অফ বরোয়িং কমতে পারে, কারণ ঋণদাতারা কম ঝুঁকি দেখবে। এছাড়া বাজারে কোম্পানির রেপুটেশন এবং বিশ্বাসযোগ্যতা বাড়ে। স্টেবল আউটলুক নির্দেশ করে যে ক্রিসেল মনে করছে এই উন্নত আর্থিক অবস্থা নিকট ভবিষ্যতে বজায় থাকবে। তাহলে বিষয়টা শুধু সেন্টিমেন্টের নয়, ট্যাঞ্জিবল বেনিফিটও আছে। এরপর কি রেটিং সংক্রান্ত আর কোনো ঘোষণা এসেছে? হ্যাঁ, অগস্ট 1, 2025-এ ক্রিসেল আবার রেটিংগুলি রিএফর্ম করেছে, মানে আগের উন্নত রেটিং বজায় রেখেছে। রিএফার্মেশন? হ্যাঁ, এবার সেটা এনহ্যান্সড ব্যাংক লোন ফ্যাসিলিটিজের জন্য, যার পরিমাণ বেড়ে RS 260 কোটি হয়েছে। লং টার্ম রেটিং ক্রিসেল এ স্টেবল এবং শর্ট টার্ম রেটিং ক্রিসেল A1 অপরিবর্তিত রাখা হয়েছে। এর মানে হল কোম্পানি তার ঋণের সীমা বাড়ালেও রেটিং এজেন্সি তাদের আর্থিক স্থিতিশীলতার উপর ভরসা রেখেছে। তার মানে একদিকে ব্যবসার বৃদ্ধি হচ্ছে, বড় অর্ডার আসছে, ব্যালেন্স শিট শক্তিশালী হচ্ছে, আবার অন্যদিকে রেটিং এজেন্সিরাও সেই উন্নতির স্বীকৃতি দিচ্ছে। একটা পজিটিভ সাইকেল তৈরি হচ্ছে মনে হচ্ছে। ঠিক ধরেছেন। ভালো পারফরম্যান্স উন্নত রেটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে, যা হয়তো কম সুদে ফান্ড পেতে সাহায্য করবে এবং সেই ফান্ড আবার ব্যবসার সম্প্রসারণে কাজে লাগবে। এটা একটা ভার্চুয়াস সাইকেল তৈরি করতে পারে যদি এক্সিকিউশন ঠিকঠাক থাকে। আপনি শুনছেন ভি লার্ন ইনভেস্টিং। আমরা নেটওয়েব টেকনোলজিজের সাম্প্রতিক ঘোষণাগুলি বিশ্লেষণ করছি। সম্প্রসারণ বা এক্সপ্যানশনের কথায় আসি। ইন্ডিয়া AI মিশনের সাথে যুক্ত হওয়াটা তো একটা বড় স্ট্র্যাটেজিক পদক্ষেপ। এছাড়া কি নতুন কোনো পার্টনারশিপ বা এক্সপ্যানশনের খবর আছে? হ্যাঁ, অক্টোবর 9, 2025-এ নেটওয়েব একটি পার্টনারশিপ ঘোষণা করেছে বাড ইকোসিস্টেমের সাথে। বাড ইকোসিস্টেম? হ্যাঁ, তাদের সম্মিলিত লক্ষ্য হল ভারতের বিভিন্ন সেক্টরের জন্য অ্যাফোর্ডেবল অর্থাৎ সাশ্রয়ী মূল্যের AI ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস তৈরি করা। বাড ইকোসিস্টেমের সাথে এই পার্টনারশিপটার কৌশলগত গুরুত্ব কি? অ্যাফোর্ডেবল AI ইনফ্রাস্ট্রাকচার মানে কি? তারা বাজারের অন্য কোনো অংশকে টার্গেট করছে? এটা বেশ গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।
এর মাধ্যমে নেটওয়েব শুধু বড় এন্টারপ্রাইজ বা গভর্নমেন্ট প্রজেক্টেই সীমাবদ্ধ না থেকে সম্ভবত স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস বা এসএমবিজ বা অন্যান্য সেক্টর যেখানে খরচের জন্য উচ্চমানের এআই পরিকাঠামো ব্যবহার করা কঠিন ছিল সেখানেও পৌঁছানোর চেষ্টা করছে। মানে বাজারের পরিধি বাড়ানো। হ্যাঁ, অনেকটা এআই ডিমোক্রেটাইজেশন বা এআই প্রযুক্তিকে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার দিকে এটা একটা লক্ষ্য হতে পারে। এটা তাদের মার্কেট রিচ বাড়াতে এবং ডাইভার্সিফাই করতে সাহায্য করবে। তার মানে বাজারের পরিধি বাড়ানোর একটা চেষ্টা, এটা লং টার্ম গ্রোথ স্ট্র্যাটেজির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার একটু ইনভেস্টর রিলেশনস এবং কমপ্লায়েন্সের দিকে নজর দেওয়া যাক। কোম্পানি এই বিষয়গুলো কতটা গুরুত্ব দিয়ে দেখে? আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী নেটওয়েব এই দিকে যথেষ্ট সক্রিয় এবং স্বচ্ছ। তারা নিয়মিত বিভিন্ন ইনভেস্টর কনফারেন্সেস এবং মিটিংসে অংশগ্রহণ করে। যেমন অগস্টে ইকুইরিস সিকিউরিটিজ কনফারেন্স এবং সিটিজ ইন্ডিয়া কর্পোরেট ডেতে অংশ নেওয়া, বা সেপ্টেম্বর ৩ তারিখে ফরিদাবাদ ফ্যাক্টরিতে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য মিটিং আয়োজন করা। জুলাই ৯ তারিখে মুম্বাইতে একটি নো ডিল রোড শো করা হয়েছিল, যেখানে ম্যানেজমেন্ট সরাসরি বিনিয়োগকারীদের সাথে কথা বলেছে। এর থেকে বোঝা যায় তারা বিনিয়োগকারী সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখতে আগ্রহী। কমপ্লায়েন্স বা নিয়মকানুন মেনে চলার দিকটা কেমন? কমপ্লায়েন্সের দিক থেকেও তারা বেশ তৎপর বলেই মনে হচ্ছে। নিয়মিত আর্নিংস কলস এবং প্রেজেন্টেশনস প্রকাশ করা ছাড়াও অগস্ট ৬ তারিখে 26th অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম এ নোটিশ প্রকাশ করা হয়েছে। আচ্ছা, আইপিও প্রসিডস অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং থেকে তোলা টাকা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই সংক্রান্ত মনিটরিং এজেন্সি রিপোর্ট তারা সময়মতো জমা দিয়েছে, যেমন মে ৯ এবং অগস্ট ৬ তারিখে। আর অন্যান্য স্ট্যাচুটরি ফাইলিংস যেমন স্টক এক্সচেঞ্জকে জানানো বা অন্যান্য রেগুলেটরি রিকোয়ারমেন্টস? সেগুলো নিয়মমাফিক করা হয়েছে। যেমন ডিম্যাট সংক্রান্ত রেগুলেশন 74(5) সার্টিফিকেট প্রতি কোয়ার্টারের শেষে জমা দেওয়া হয়েছে, জুন ৩০ এবং সেপ্টেম্বর ৩০ কোয়ার্টারের জন্য। FY25 এর জন্য অ্যানুয়াল সেক্রেটারিয়াল কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এমনকি যখন স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ারের প্রাইস বা ভলিউমের অস্বাভাবিক মুভমেন্ট নিয়ে প্রশ্ন করা হয়েছে, যেমন ধরুন মে ২৭ বা জুলাই ১৪ তারিখে, তখনও তারা সময় মতো উত্তর দিয়েছে। জানিয়েছে যে তাদের কাছে কোনো অপ্রকাশিত সংবেদনশীল তথ্য বা আনপাবলিশড প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ইউপিএসআই নেই, যাই মুভমেন্ট ব্যাখ্যা করতে পারে। এই স্বচ্ছতা এবং নিয়মিত কমিউনিকেশন কর্পোরেট গভর্নেন্সের একটা ভালো দিক। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই বিষয়গুলির উপর নজর রাখে, কারণ এগুলি ম্যানেজমেন্টের কোয়ালিটি এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বোঝার জন্য জরুরি। একদম। বিশেষ করে টেকনোলজি সেক্টরে যেখানে পরিবর্তন খুব দ্রুত আসে, সেখানে ম্যানেজমেন্টের স্বচ্ছতা এবং নিয়ম মেনে চলার প্রবণতা বিনিয়োগকারীদের জন্য একটা বড় ভরসার জায়গা। এই সব ভালো খবরের মধ্যে একটা ছোট আইনি বিষয়েরও কথা উল্লেখ করা হয়েছে ফাইলিংসে। সেটা ঠিক কি? হ্যাঁ, একটি কাস্টমস ডিউটি সংক্রান্ত ডিমান্ড নোটিশ কোম্পানি পেয়েছিল মে ৮, ২০২৫-এ। ডিফারেন্সিয়াল কাস্টমস ডিউটি মানে শুল্কের পার্থক্য বাবদ প্রায় ১,৯৫,৯৯১, মানে ১ কোটি টাকার কিছু বেশি, সুদ ও পেনাল্টি সহ দাবি করা হয়েছিল। প্রায় ১.০৬ কোটি টাকার ডিমান্ড। এটা কি কোম্পানির আর্থিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলতে পারে? দেখুন, কোম্পানি তাদের ফাইলিংয়ে জানিয়েছে যে এই ডিমান্ড অর্ডারটির বিরুদ্ধে আপিল করা যায় এবং তারা অগস্ট ১৪, ২০২৫-এ এর বিরুদ্ধে আপিল দায়েরও করেছে। ও, আপিল করেছে? হ্যাঁ, কোম্পানির ম্যানেজমেন্ট মনে করে যে এই বিষয়টি তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা অপারেশনসের উপর কোনো ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট ফেলবে না, মানে এর প্রভাব খুব গুরুত্বপূর্ণ বা বড় আকারের হবে না। কোম্পানির বর্তমান ব্যবসার আকারের তুলনায় অঙ্কটা তুলনামূলকভাবে ছোট। ঠিক। তাই এটিকে আপাতত একটি মাইনর লিগ্যাল ইস্যু হিসেবেই দেখা হচ্ছে, যার নিষ্পত্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে। বোঝা গেল। বিষয়টা নজরে এসেছে এবং কোম্পানি এর মোকাবিলা করছে। তারা যে এই বিষয়টিও কমিউনিকেট করেছে, সেটাও স্বচ্ছতার পরিচায়ক। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একবার গুছিয়ে নিই, মানে সামারিটা কি দাঁড়াচ্ছে? অবশ্যই। সংক্ষেপে বলতে, নেটওয়েব টেকনোলজিস একটা বেশ শক্তিশালী অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এর মূল কারণগুলো হল: ১. প্রায় ২২০০ কোটি টাকার নতুন অর্ডার প্রাপ্তি, বিশেষ করে ইন্ডিয়া এআই মিশনের মধ্যে গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পে তাদের ভূমিকা, যা ভবিষ্যতের জন্য ভালো ইঙ্গিত দেয়। রাইট। ২.
ধারাবাহিকভাবে শক্তিশালী ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, FY25 এর রেকর্ড আয় ও লাভ এবং FY26 এর প্রথম 2 কোয়ার্টারেও Q1 ও Q2 সেই ধারা বজায় থাকা। বিশেষ করে Q1 এ 100% YOY প্যাট গ্রোথ। হ্যাঁ, ওটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। 3. স্বাস্থ্যকর এবং স্থিতিশীল প্রফিট মার্জিনস, EBITDA ও PAT এবং শক্তিশালী রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা ROC, যা প্রায় 30% এর উপরে। ঠিক। 4. অত্যন্ত শক্তিশালী ব্যালেন্স শিট, Q2 FY26 শেষে নেগেটিভ নেট ডেট থাকাটা একটা বড় পজিটিভ। ডেট ফ্রি। একদম। 5. ক্রিসেল দ্বারা ক্রেডিট রেটিং আপগ্রেড এবং পরে সেই রেটিং বজায় রাখা, যা আর্থিক স্থিতিশীলতার প্রতি বাজারের আস্থা বাড়ায়। 6. AI ইনফ্রাস্ট্রাকচারের ওপর স্ট্র্যাটেজিক ফোকাস এবং বার্ড ইকোসিস্টেমের মতো নতুন পার্টনারশিপ, যা বাজারের পরিধি বাড়াতে পারে। এবং 7. বিনিয়োগকারীদের সাথে নিয়মিত ও স্বচ্ছ কমিউনিকেশন বজায় রাখা এবং কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনে চলা। চমৎকার সারসংক্ষেপ। এবার উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য কিছু প্র্যাকটিক্যাল অবজারভেশন শেয়ার করা যাক। আবারও মনে করিয়ে দিচ্ছি, এগুলো কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র তথ্যের ভিত্তিতে কিছু বিশ্লেষণ। ঠিক। প্রথমত, নেটওয়েবের বৃদ্ধিকে ভারতের বৃহত্তর ডিজিটাল ট্রান্সফরমেশন এবং AI রেভলিউশনের প্রেক্ষাপটে দেখতে হবে। সরকারি উদ্যোগ যেমন ইন্ডিয়া AI মিশন কিভাবে এই ধরনের কোম্পানিগুলির জন্য সুযোগ তৈরি করছে সেটা লক্ষ্য করার মতো। আচ্ছা। দ্বিতীয়ত, এক্সিকিউশন রিস্ক। বড় অর্ডার পাওয়া এক জিনিস, আর সেগুলোকে সময়মতো এবং লাভজনকভাবে এক্সিকিউট করা আরেক জিনিস। কোম্পানির এই এক্সিকিউশন ক্যাপাবিলিটি আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর ওপর নজর রাখা দরকার। হ্যাঁ, এটা খুব জরুরি পয়েন্ট। তৃতীয়ত, ফাইন্যান্সিয়াল হেলথ মনিটরিং। কোম্পানির মার্জিন আগামী কোয়ার্টারগুলোতে স্টেবল থাকছে কিনা, নেগেটিভ নেট ডেট পরিস্থিতি বজায় থাকছে কিনা এবং ক্রেডিট রেটিংয়ে কোনো পরিবর্তন আসছে কিনা, এই বিষয়গুলো নিয়মিত ট্র্যাক করা উচিত। উই লার্ন ইনভেস্টিং এই ফাইন্যান্সিয়াল মেট্রিক্স ট্র্যাক করতে সাহায্য করে। চতুর্থত, কম্পিটিশন এবং টেকনোলজিক্যাল চেঞ্জেস। AI এবং HPC সেক্টর খুব দ্রুত বদলাচ্ছে। নতুন প্রতিযোগী আসা বা প্রযুক্তির পরিবর্তন নেটওয়েবের ব্যবসাকে কিভাবে প্রভাবিত করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। রাইট। টেক সেক্টরের ডায়নামিক্স। একদম। পঞ্চমত, ভ্যালুয়েশন। কোম্পানির শেয়ার প্রাইস তার আন্ডারলাইং ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স এবং ফিউচার গ্রোথ প্রসপেক্টসের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটাও বিবেচনার বিষয় হতে পারে, যদিও আমরা এখানে ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করছি না। এই পয়েন্টগুলো মনে রাখা দরকার, বিশেষ করে এক্সিকিউশন এবং মার্জিন স্টেবিলিটি আগামী দিনে মূল ফোকাস থাকবে মনে হচ্ছে। হ্যাঁ, কারণ হাই গ্রোথ ফেজে অনেক সময় মার্জিন প্রেশার আসতে পারে বা এক্সিকিউশন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। ধারাবাহিকতা বজায় রাখাটাই আসল পরীক্ষা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নেটওয়েব টেকনোলজিস নিয়ে আমাদের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মনে রাখবেন, এই আলোচনা শুধুমাত্র তথ্যের আদান-প্রদান এবং বিশ্লেষণের জন্য। এটি কোনোভাবেই কোনো স্টক কেনা বা বেচার সুপারিশ নয়। বিনিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে একজন কোয়ালিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। অবশ্যই। নেটওয়েব টেকনোলজিস নিয়ে আপনাদের নিজস্ব মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না। শেষ করার আগে একটা প্রশ্ন দর্শকদের জন্য রেখে যেতে চাই। নেটওয়েব টেকনোলজিস ভারতের AI রেভলিউশনে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা স্পষ্ট, কিন্তু এই দ্রুত পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক সেক্টরে দীর্ঘমেয়াদী সাফল্য ধরে রাখার জন্য তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি হতে পারে বলে আপনারা মনে করেন? আপনাদের বিশ্লেষণ কমেন্টে জানতে পারলে ভালো লাগবে। খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আপনাদের চিন্তাভাবনা জানার অপেক্ষায় রইলাম। আবার দেখা হবে পরের কোনো বিশ্লেষণে। উই লার্ন ইনভেস্টিং এর সাথে থাকুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার। নমস্কার।